একজন ছাত্র পরীক্ষায় সফল হওয়ার জন্য শুধুমাত্র খেয়ারকালীন সময়ে যদি মেহনত করে তাহলে এটা যথেষ্ট হয় না। যদি শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাতে অনেক বেশি মেহনত করে সেটাও কিন্তু যথেষ্ট হয় না। পরীক্ষায় সফল হওয়ার জন্য, পরীক্ষায় ভালো করার জন্য সেটার প্রস্তুতি শুরু হবে খেয়ারের কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে। কারণ খেয়ারের সময় সাধারণত 1 সপ্তাহ বা তার কিছু কম বেশি হয়ে থাকে। তো শুধুমাত্র এতটুকু সময়ের মধ্যে একজন ছাত্রের জন্য সম্পূর্ণ পড়া আয়ত্ত করা এবং সেটা মুখস্থ করা আসলে এটা অনেক মুশকিল। কিন্তু আমরা মাদ্রাসাগুলোতে কি দেখি? আমরা দেখি যে খেয়ার যখন শুরু হয় ছাত্ররা পিছনের পড়া তখন তাকরার শুরু হয়। এখন আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে আপনারা খেয়ার শুরু হওয়ার পর যখন তাকরার শুরু করলেন, তাকরার মানে তো একজন বলবে, বাকিরা শুনবে, ওটা বোঝার চেষ্টা করবে। তো আপনারা খেয়ারের সময় যদি ওটা বোঝার অবস্থায় থাকেন তাহলে আপনারা ওইটা মুখস্থ করবেন কবে? ওইটার বিশেষ জায়গাগুলো আপনারা চিহ্নিত করবেন কবে? এই জন্য দেখা যায় যে যারা অনেক বেশি মেধাবী তারাই আসলে পরীক্ষায় ভালো ফলাফল করে, কিন্তু তুলনামূলক যারা কিছুটা মধ্যম, কিছুটা দুর্বল, পরীক্ষায় তাদের জন্য ভালো করা সহজ এবং সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য আমি খুব ছোট্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা পেশ করব। যদি এটা ছাত্ররা বাস্তবায়ন করে এবং দেখেন যে কোনো নতুন দিক নির্দেশনা বা অতিরিক্ত দিক নির্দেশনা সেটা আমল করা, সেটা বাস্তবায়ন করা কিছুটা কঠিন। কিন্তু এই কঠিন স্বীকার করেও কোনো ছাত্র ভাই যদি এটা আমল করেন, আশা করি আপনার অনেক ফায়দা, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তো ধরেন যে খেয়ার আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে খেয়ার শুরু হবে। এটা তো মাদ্রাসাগুলো আগে থেকেই জানিয়ে দেয় যে কবে খেয়ার দেওয়া হবে। তো একজন ছাত্র, সচেতন ছাত্র এবং যিনি পরীক্ষায় সফল হতে চান, তো তিনি ওই সময় থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করবে। এই প্রস্তুতির অর্থ এটা না যে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে উনি সামনের সবক উনি ভালোভাবে পড়বেন না, কিতাবের সরাসুরুয়াত পড়বেন না, বাড়তি মাকালা পড়বেন না, ওনার জরুরি দৈনন্দিন লেখালেখি, রোজনামসা, বক্তৃতা প্রশিক্ষণ ইত্যাদি এইগুলা করবে না, সেটা আমরা বলবো না। বরং সে আলাদা একটা সময় বের করে, অর্থাৎ খেয়ারের আরও 2-3 সপ্তাহ আগে থেকে আলাদা একটা সময় বের করে সে সময়ে ওই ছাত্র পিছনের পড়াগুলো আস্তে আস্তে পড়া শুরু করবে। তো পিছনের পড়াগুলো অর্থাৎ খেয়ারের আগেই পিছনের পড়াটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে অথবা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার কাছাকাছি হবে। তো খেয়ারের আগেই সে যখন আবার পিছনের পড়া পড়বে, তো পিছনের পড়াটা একে তো সে বুঝে বুঝে পড়বে। আচ্ছা, তো বুঝে বুঝে পড়ার কী অর্থ? বুঝে বুঝে পড়ার অর্থ হলো যে আমি সহিভাবে ইবারত পড়তে পারছি কিনা, অর্থাৎ এরাবের দিক থেকে, নাহু সরফের কাওয়াইদের দিক থেকে আমি নির্ভুলভাবে ইবারত পড়তে পারছি কিনা 1 নম্বর কথা, যে আমি সহিভাবে ইবারত পড়তে পারছি নাকি পারছি না। আচ্ছা, এরপরে 2 নম্বর পয়েন্ট, যে আমি ওই পড়াটার সহি অনুবাদ করতে পারছি কিনা। তো এখন প্রথম পয়েন্টের মধ্যে যদি কোনো একটা জায়গায় বা একাধিক জায়গায় আমার যদি এমন অবস্থা থাকে যে ওই জায়গাটা পরীক্ষার আগের দিনও আমাকে একটু দেখা উচিত, তাহলে একটা খাতা নিবে, খাতার প্রথম পৃষ্ঠায় শিরোনাম লেখা থাকবে যে সহি ইবারত পড়া বা তাসহিহুল ইবারা, যে যেই ভাষায় লেখেন অসুবিধা নেই। তো ওখানে পৃষ্ঠা নম্বর এবং লাইন নম্বর লেখা থাকবে।
যে এই পৃষ্ঠার এই লাইন এখানে আমার এরা বুঝতে একটু অসুবিধা হয়, তো আমি ওখানে পরীক্ষার আগের দিন বা কালীন সময় আমি ওটা আবার নজরে সানি করব। কারণ দেখেন, আমাদের ছাত্ররা এখানে অনেক বেশি ভুল করে ফেলে, যেটা গড়ান তাকরার হয়। দেখেন, অনেক বিষয় এমন আছে যেটা দর্শে একবার উস্তাদের কাছ থেকে শুনেছি, তো ওইটা সারা জীবন মনে থাকবে, ওইটা বারবার পড়ার দরকার নাই। আবার অনেক সময় এমন হয় যে গড়ান সহি সহজ এবং কঠিন সব কিছু পড়তে পড়তে দেখা যাচ্ছে অনেক কঠিন জিনিস তার নজর থেকে ছুটে গেছে, এবং দেখা যাচ্ছে পরীক্ষায় ওইটাই চলে আসছে। এরকম ঘটনা ঘটে। তো এই জন্য এরপরে দ্বিতীয় পয়েন্টে যে আমি বললাম যে ইবারত সুন্দর করা, ইবারত সুন্দর করার পর দ্বিতীয় পয়েন্টে যে ওইটা তর্জমা, সহি তর্জমা বলতে পারা। তো খুব স্বাভাবিকভাবেই কিছু কিছু শব্দের তর্জমা একটু কঠিন হয়ে থাকে, ওটা বারবার দেখার প্রয়োজন হয়। আবার সকলেই স্বীকার করবেন এমন কিছু জায়গার তর্জমা আছে যেটা অত্যন্ত সহজ, যেটা একবার আমি যদি দেখি তো ওটা বারবার আমার দেখার কোনো প্রয়োজন নাই। ওটা জীবনে একবার আমি যদি জানি তো সারা জীবন আমার মনে থাকবে। এমন একটা কিতাবের অধিকাংশ এবারও যদি বলেন তো বিষয়টা এরকম, যে ওটা একবার জানলে ওটা বারবার দেখার প্রয়োজনই হয় না। তো আমি খেয়ারের আগে যখন আমি ওটা তর্জমা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, দেখা যাচ্ছে একটা তর্জমা আমি খুব কষ্ট করে বুঝেছি, উস্তাদ বলে দিয়েছিলেন, আমি তাকরার করেছি, সবক ইয়াদ করেছি, তারপরেও আমার মনে নাই, পরে ওইটা আবার মেহনত করে আমাকে পড়ার প্রয়োজন হয়েছে। তো আপনি আরেকটা পৃষ্ঠায় শিরোনাম উল্লেখ করেন। আমরা তো প্রথম একটা শিরোনাম লিখেছিলাম যে তাসহিহুল ইবারা, দ্বিতীয় খাতায় আরেকটা পৃষ্ঠার শিরোনাম আপনি উল্লেখ করেন যে তরজমাতুল ইবারা, যে ইবারতের তর্জমা। তো সেখানে ওই পৃষ্ঠা নম্বর এবং লাইন নম্বর বা ওইটা আপনি বুঝতে পারেন এমন একটা ইঙ্গিত আপনি ওখানে দিয়ে রাখবেন। কারণ খেয়ারের সময়, পরীক্ষার আগের দিন ওই জায়গাগুলো আপনি আবার নজরে সানি করবেন। দেখেন, পরীক্ষার আগের দিন যদি আপনি পুরা কিতাব পড়তে চান, এটা কোশ্চেনকালেও সম্ভব না। কীভাবে সম্ভব? পরীক্ষার আগের দিন তো আপনি এমনভাবে উপনীত হবেন যে আপনার সব গুছানো আছে, আপনি শুধু নোটগুলো পড়বেন, আপনি যেইগুলো আলাদা করে নোট করে রেখেছেন শুধু ওগুলোই পড়বেন, এবং আপনি অনেক ভালো ফলাফল করবেন। দেখেন, পরীক্ষা এটা কিন্তু কৌশলের জিনিস, এটা টেকনিক। অনেক ছাত্র অল্প মেহনত করে কিন্তু পরীক্ষায় অনেক ভালো ফলাফল করে, আবার কিছু ছাত্র যে অনেক বেশি মেহনত করে কিন্তু পরীক্ষায় অতটা ভালো ফলাফল করতে পারে না। তো পরীক্ষা এটা টেকনিকের বিষয়, এখানে আমাকে অনেক বেশি কৌশলী হতে হবে, অনেক টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি বলছিলাম যে তর্জমা পড়ার সময় যেই পৃষ্ঠার যেই লাইন বা এরকম যতগুলো আছে, ওই যে একটা পৃষ্ঠা আপনি শিরোনাম লিখেছেন, ওই পৃষ্ঠার নিচে আপনি সব একের পর এক আপনি লিখতে থাকেন যে এই পৃষ্ঠার এই লাইনটা, এরপরে 2 পৃষ্ঠা পর ওই পৃষ্ঠার এই লাইনটা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে পরীক্ষার আগের দিন এটা আরেকবার দেখা দরকার। আচ্ছা, তৃতীয় পর্যায়ে আপনি আসবেন যে ইবারতের কোনো জায়গায় অস্পষ্টতা আছে কিনা। অনেক জায়গায় এমন আছে যে ইবারত অনেক বেশি অস্পষ্ট থাকে, আপনার পরিপূর্ণ স্পষ্ট থাকে না। আপনার অনেক জায়গায় মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিভিন্ন ইশারা ইঙ্গিত ব্যবহার করেছেন, বা কোনো একটা বিষয়ের দিকে উনি ইঙ্গিত করেছেন। তো সেই অস্পষ্ট জায়গাগুলো আমরা সেটাকে সহজে বলতে পারি মাওয়াজিআ মুগলাকা। তো একটা কিতাবের মধ্যে আপনার ওই নির্ধারিত পড়ার মধ্যে কতটা জায়গায় মাওয়াজিআ মুগলাকা আছে, যেমন হেদায়ের মধ্যে বিভিন্ন মিসাল দেওয়া হয়, তো ওই সমস্ত জায়গাগুলো নোট করা থাকবে। একজন আদর্শ ছাত্র সে অবশ্যই নোট করে রাখবে এবং পরীক্ষার আগের দিন সে ওইগুলো আবার ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তাহলে আমরা 3টা পয়েন্ট বললাম। চতুর্থ পয়েন্ট, যে কোনো কঠিন শব্দ আছে কিনা, যেই শব্দের অর্থ আমি জানি না, নতুন শিখেছি, মনে থাকতে চাই না,
এরকম কোনো কঠিন শব্দ আছে কি না। যদি এরকম কোনো কঠিন শব্দ, নতুন শব্দ মনে হয়, তাহলে ওই শব্দটা নোট করে রাখা এবং কোন পৃষ্ঠা আছে প্রয়োজনে সেই পৃষ্ঠা লিখে ফেলা। এরপর একটা কিতাবের মধ্যে অনেকগুলো, বিশেষ করে ফিকহের কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের মধ্যে ইসতিলাহি অনেক শব্দ আছে। ইসতিলাহি শব্দের লুগাবি অর্থ কী, সেটা ইসতিলাহি বা শারঈ অর্থ কী, এই বিষয়গুলো মুখস্থ করা। এরপরে আরেকটা 5 নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে ওয়াজহুল ফুরুক। দেখা যাচ্ছে কাছাকাছি দুইটা মাসালার মধ্যে বেশ পরিমাণ ব্যবধান আছে। একই ধরনের মনে হয়, কিন্তু দুই মাসালার হুকুম ভিন্ন। তো ওই ভিন্নতা কেন হলো এবং ওয়াজহে ফরকটা কি, এইটা আমার জানা থাকবে যে আমার এই কিতাবের মধ্যে এতগুলো জায়গায় ওয়াজহে ফুরুক আছে। তো আমি আরেকটা পৃষ্ঠা নিব, তার শিরোনাম থাকবে উজুহুল ফুরুক। তো এখানে আমি ওই কিতাবের পৃষ্ঠা নম্বর এবং লাইন নম্বর আমি লিখে রাখব। আমি সেখানে পয়েন্ট পয়েন্ট আকারে আমি সেগুলো লিখে রাখব। এরপরে কিতাব পরিস্থিতি সম্পর্কে আমার জানা থাকতে হবে। কিতাব পরিস্থিতি, সেটা নিশ্চয় হুজুররা কিতাবের বছরের শুরুতে হুজুর আলোচনা করেছেন। তো কিতাব সম্পর্কে আমার একটা পরিস্থিতি জানা থাকবে, ওই কিতাবের লেখক সম্পর্কে আমার একটা পরিচিতি জানা থাকতে হবে। ওই কিতাবটা যেই ফন্ট সম্পর্কে লেখা হয়েছে, ওই ফন্ট সম্পর্কে আমার একটা পরিচিতি থাকতে হবে। তো এখানে কতগুলো বিষয় বলা হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা খেয়ারের আগে এবং খেয়ারকালীন সময়, এমনকি পরীক্ষার আগের দিন, এই তিনও সময়ে যেই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট বা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ওই কিতাবের বিষয়বস্তু মুখস্থ রাখা। তো অনেক ছাত্রের অভ্যাস আছে যে খোলাসা লিখে লিখে মুখস্থ করে। মাশাআল্লাহ, এটা খুবই ভালো অভ্যাস। একজন ভালো ছাত্র, তার একটা গুরুত্বপূর্ণ অভ্যাস হলো সে ভালো খোলাসা লিখতে পারবে। তো খোলাসা লিখে হোক বা খোলাসা না লিখে হোক, ওই কিতাবের বিষয়বস্তু মনে রাখা। যদি ফিকহের কিতাব হয়, তাহলে মাসআলাগুলো মনে রাখতে হবে, মাসআলাগুলো মুখস্থ করতে হবে। আর যদি হেদায়ার মতো ফিখে মুকাররান, ফিখে মুদাল্লাল হয়, তাহলে অবশ্যই সেখানে দলিল কি, সেই দলিল কমপক্ষে মোটামুটি যতটুকু মনে রাখা সম্ভব, একেবারেই হুবহু সব তো মনে থাকবে না, কিন্তু যতটুকু মনে রাখা সম্ভব সেটা দলিলও মনে রাখতে হবে। এবং চেষ্টা করতে হবে দলিলটা যেন আমি আরবিতে মনে রাখতে পারি, তাহলে পরীক্ষায় নম্বর বেশি পাওয়া যাবে এবং এটাই তো করণীয়। আর সবশেষে একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমাদের এই দর্সে নেজামির মধ্যে উল্লেখযোগ্য, উপরের দিকের জামাতে উল্লেখযোগ্য একটা বিষয় হলো যে ইখতিলাফ মুখস্থ করা, বিভিন্ন অর্থাৎ বায়ানুল মাযাহিবের সাথে সাথে ইখতিলাফ মুখস্থ করা, দলিল মুখস্থ করা, আহনাফের পক্ষ থেকে অপর মাযহাবগুলোর যে জবাব দেওয়া হয়েছে, আসলে আমরা যে জবাব দিই, আসলে এটা হাদিসের কোনো জবাব হয় না। অনেক জায়গায় অন্য মাযহাবের হাদিস থাকে, তো আমরা জবাব দিই। আসলে এটা কোনো জবাব না, এটা হলো আমরা আসলে উযর পেশ করি যে আমরা আসলে এই কারণে এই হাদিসের উপরে আমল করতে পারলাম না। এই জবাব, এটা বিমা আনাল উযর, কেমন যেন আমরা উযর পেশ করলাম যে আমাদের কাছে এই হাদিস আছে, তোমাদের কাছে ওই হাদিস আছে, একই সময় একই সাথে দুই হাদিসের উপরে আমল করা সম্ভব না। এই জন্য আমরা উযর পেশ করলাম যে আমরা এই হাদিসটা আমল করতেছি, ওই হাদিসটা আমরা আমল করতে পারছি না। তো এই উযর বা এই জবাবগুলো মুখস্থ করা, এটাও গুরুত্বপূর্ণ। তো ইখতিলাফ কিভাবে সহজে মুখস্থ করা যায় এবং এটা আমি ছাত্র জামানায় কিভাবে সহজে মুখস্থ করেছিলাম, এই বিষয়গুলো স্বতন্ত্র একটা ভিডিওতে আলোকপাত করার ইচ্ছা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই যে বিষয়গুলো বলা হলো, এই বিষয়গুলো খেয়ারের আগে থেকেই শুরু হবে। কিছু অংশ যদি বাকি থাকে, তাহলে সেটা খেয়ারের মধ্যে শেষ করতে হবে। আর পরীক্ষার আগের দিন যখন আপনি উপনীত হবেন, তখন
আপনি শুধু নোট পড়বেন, আপনি পুরা কিতাব পড়া এটা কোনোভাবেই সহি তরিকা না। পরীক্ষার আগের দিন পুরা কিতাব পড়া না, বরং পরীক্ষার আগের দিন ওই যে আপনি একটা পৃষ্ঠায় লিখেছিলেন কোন কোন জায়গায় আপনার ইবারতের সমস্যা হয় সেইগুলো আপনি হল করবেন, কোন কোন পৃষ্ঠায় আপনার তর্জমা একটু কঠিন মনে হয় সেটা আপনি হল করবেন, কোন কোন জায়গায় অজহুল ফুরুক আছে সেই অজহুল ফুরুকগুলো আপনি মুখস্থ করবেন, কোন কোন শব্দ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ বা কঠিন মনে হয় সেগুলো আপনি মুখস্থ করবেন, তার ইফাতগুলো মুখস্থ করবেন, লুগাবি ইস্তিলাহি পরিভাষা মুখস্থ করবেন, আপনি মাসাইলগুলো আরও বেশি মুখস্থ করার চেষ্টা করবেন। এবং হিফজুল মাসাইল বা হিফজু খোলাসাতি মাহফিল কিতাব এইটাও কিন্তু মনে রাখা। দেখা যাচ্ছে কিছু বিষয় সহজেই মুখস্থ হয়ে যায় এবং কিছু বিষয় অনেক বেশি পড়তে হয়। তো যে বিষয়গুলো বেশি বেশি পড়তে হয় সেটার জন্য আলাদা একটা পৃষ্ঠা থাকবে, সেই পৃষ্ঠার মধ্যে আপনি ওই মাসালা বা ওই পৃষ্ঠা বা ওই লাইন নম্বরটা আপনি লিখে রাখবেন। পরীক্ষার দিন তো ওইগুলোই পড়বেন। পরীক্ষার দিন বড় বড় ইখতিলাফ যেগুলো আছে, এখানে বায়ানুল মাজাহিব কি, ওইখানে উভয় পক্ষের দলিল কি, এগুলো তো পরীক্ষার আগের দিন একটু বিশেষভাবে দেখবেন। কিন্তু আমরা আবারও বলছি যে খেয়ার শুরু হলো, আপনি তাকরা শুরু করলেন এবং অর্থাৎ আপনি ওখানে বুঝাবুঝির মারহালায় আপনি থাকলেন, এটা কখনোই সহি পদ্ধতি না। অর্থাৎ আপনি এই তাকরা শুরু করবেন আপনার খেয়ারের আরও কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে। অর্থাৎ খেয়ার যখন শুরু হবে কেমন যেন আপনার হয়তো তাকরার ইত্যাদি শেষ হয়ে গেছে অথবা শেষ হওয়ার একেবারে দ্বার প্রান্তে আছে। তো এইভাবে যদি আমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি, আর সাথে সাথে তো আছে যে সবকে মোতালা করে বসা, সবকের মধ্যে পূর্ণ মনোযোগ নিবদ্ধ করে রাখা, এরপরে সবক তাকরার করা, সেটা পড়া ইয়াদ করার চেষ্টা করা এবং মাঝে মাঝে পিছনের পড়া একটু পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখা, এইগুলা সব যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন থেকে মাহরুম করবেন না। আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ কবুল করে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।